হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর ভূগোলের চ্যাপ্টার 4 ভূমিরূপে। সেই চ্যাপ্টার থেকে তোমাদের প্রতিটা লাইন খুঁটিয়ে কিন্তু কোশ্চেন অ্যান্সার এই ভিডিওতে করে দেওয়া রয়েছে। তো সবার প্রথমেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো, এই ভিডিওতে কিন্তু প্রতিটা তোমাদের লাইন খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন অ্যান্সার করিয়ে দেওয়া আছে। তো চলো তোমরা দেখে নাও তোমাদের চ্যাপ্টার 4 অর্থাৎ ভূমিরূপ থেকে তোমাদের কীরকম কোশ্চেন হতে পারে। ফার্স্ট কোশ্চেন দেখো, ভূমিরূপ কাকে বলে? তো উত্তরে আমরা লিখব যে ভূপৃষ্ঠের সব জায়গা একই রকমের হয় না, কোথাও উঁচু, কোথাও নিচু, আবার কোথাও সমতল। ভূপৃষ্ঠের এই বৈচিত্র্যকেই ভূমিরূপ বলা হয়। সেকেন্ড কোশ্চেন বলছে, ভূমিরূপগুলি কয় প্রকার শক্তির ফলে সৃষ্টি হয়েছে ও কী কী? উত্তর লিখব, ভূমিরূপগুলো দুই প্রকার শক্তির ফলে সৃষ্টি হয়েছে, যথা অন্তর্জাত শক্তি ও বহির্জাত শক্তি। থার্ড কোশ্চেন বলছে, অভ্যন্তরীণ শক্তি বা অন্তর্জাত শক্তি কাকে বলে? উত্তর হবে, যে সকল শক্তির উৎস এবং কার্যক্ষেত্র ভূপৃষ্ঠের অভ্যন্তর, সেই সকল শক্তিকে অন্তর্জাত বা অভ্যন্তরীণ শক্তি বলে, যেমন ভূ আলোড়ন। নেক্সট বলছে যে বহির্জাত শক্তি কাকে বলে? উত্তর হবে, যে সকল শক্তি ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়া করে বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠন করে, সেই সকল শক্তিকে বহির্জাত শক্তি বলে, যেমন নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি। 5 নম্বরের কোশ্চেন বলছে, ভূ আলোড়ন সৃষ্টি হয় কেন? উত্তর হবে, পৃথিবীর ভিতরকার পাতগুলো কখনো পরস্পরের দিকে সরে আসে, আবার কখনো পরস্পরের থেকে দূরে সরে যায়, এর ফলে ভূ আলোড়ন সৃষ্টি হয়। 6 নম্বর কোশ্চেন বলছে, ভূ অভ্যন্তরে অবস্থিত পাতগুলো কোন স্তরের উপর ভাসছে? উত্তর হবে, ভূ অভ্যন্তরে অবস্থিত পাতগুলো অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের উপর ভাসছে। নেক্সট কোশ্চেন বলছে, পৃথিবীতে প্রধানত কয় প্রকার ভূমিরূপ দেখা যায় ও কী কী? উত্তর হবে, পৃথিবীতে প্রধানত 3 প্রকার ভূমিরূপ দেখা যায়, যেমন পর্বত, মালভূমি ও সমভূমি। নেক্সট কোশ্চেন বলছে, পর্বত কাকে বলে? উত্তর হবে, সাধারণত 900 মিটারের বেশি উঁচু, অনেক দূর বিস্তৃত এবং শিলা দ্বারা গঠিত ভূমিরূপকে পর্বত বলা হয়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর স্থলভাগের কত অংশ পর্বতময়? উত্তর হবে, পৃথিবীর স্থলভাগের 4 ভাগের 1 ভাগ হচ্ছে পর্বতময়। পরের প্রশ্ন বলছে, পর্বত শৃঙ্গ বা চূড়া কাকে বলে? উত্তর হবে, পর্বতের উপরের দিকে সরু ছুচালো অংশকে বলা হয় পর্বত শৃঙ্গ। নেক্সট কোশ্চেন বলছে, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর হবে মাউন্ট এভারেস্ট। নেক্সট কোশ্চেন, পর্বত উপত্যকা কাকে বলে? উত্তর হবে, দুটি পর্বতচূড়ার মাঝের নিচের খাদের মতো অংশকে পর্বত উপত্যকা বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে, পর্বতশ্রেণী কিভাবে গঠিত হয়? অনেকগুলো পর্বতশৃঙ্গ এবং উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে পর্বতশ্রেণী গঠিত হয়। নেক্সট কোশ্চেন বলছে, পর্বত গ্রন্থি কিভাবে গঠিত হয়? উত্তর হবে, অনেকগুলো পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় মিশলে পর্বত গ্রন্থি গঠিত হয়। নেক্সট কোশ্চেন বলতে, উৎপত্তি অনুযায়ী পর্বত কয় প্রকার ও কী কী? উত্তর হবে, উৎপত্তি অনুযায়ী পর্বত হচ্ছে 3 প্রকার, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। নেক্সট কোশ্চেন বলছে, ভঙ্গিল পর্বত কাকে বলে? উত্তর হবে, প্রবল ভূ আলোড়নের প্রভাবে ভূপৃষ্ঠের নরম পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে বা ভাঁজে ভাঁজে উঁচু হয়ে যে পর্বত সৃষ্টি করে তাকে ভঙ্গিল পর্বত বলে, যেমন ভারতের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ প্রভৃতি। নেক্সট কোশ্চেন, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখো। লিখব যে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলো হলো, 1 হচ্ছে এই পর্বতে নানা রকম ভাঁজ দেখা যায়, 2 হচ্ছে এই পর্বত প্রধানত পাললিক শিলা দ্বারা গঠিত হয়, ফলে এই পর্বতে জীবাশ্ম দেখা যায়, 3 হচ্ছে এই প্রকার পর্বতের অধিকাংশ ক্ষেত্রে চূড়া শঙ্কু আকৃতির হয়। নেক্সট কোশ্চেন বলছে, একটি প্রাচীন ভঙ্গিল পর্বত এবং নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। তাহলে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয় আল্পস, নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। নেক্সট কোশ্চেন বলছে, কেবলমাত্র ভঙ্গিল পর্বতে ভাঁজ দেখা যায় কেন? উত্তর হচ্ছে, দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হলে অনেক সময় পার্শ্বচাপের ফলে মাঝখানে সঞ্চিত পলিস্তরের ভাঁজের সৃষ্টি হয়, এটি পরবর্তীকালে ভঙ্গিল পর্বতের আকার ধারণ করে, এই কারণেই ভঙ্গিল পর্বতে ভাঁজের সৃষ্টি হয়।
নেক্সট কোশ্চেন বলছে সাইবেরিয়ার ঠান্ডা বাতাস ভারতে আসতে পারে না কোন পর্বতের জন্য? উত্তর হবে যে হিমালয় পর্বতের অবস্থানের জন্য সাইবেরিয়ার ঠান্ডা বাতাস ভারতে আসতে পারে না। নেক্সট কোশ্চেন বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কোথায় বাধা পেয়ে ভারতে বৃষ্টিপাত ঘটায়? উত্তর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে ভারতে বৃষ্টিপাত ঘটায়। নেক্সট কোশ্চেন বলছে স্তূপ পর্বত কাকে বলে? উত্তর হবে প্রবল ভূ আলোড়নে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়। পরবর্তী কোনো ভূ আলোড়নে এই ফাটলগুলির মাঝের অংশ খাড়াভাবে উপরে উঠে যে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে, যেমন ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ প্রভৃতি। নেক্সট কোশ্চেন বলছে স্তূপ পর্বতের বৈশিষ্ট্য লেখো। কী লিখবো? স্তূপ পর্বতের বৈশিষ্ট্যগুলি হলো দিয়ে লিখবো। এক হচ্ছে স্তূপ পর্বতের দুই পাশের ঢাল বেশ খাড়া হয় এবং মাথা কিছুটা চ্যাপ্টা হয়। দুই হচ্ছে এই পর্বত খুব উঁচু না হলেও বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থান করে। তিন হচ্ছে স্তূপ পর্বতে গ্রস্ত উপত্যকা দেখা যায়। নেক্সট কোশ্চেন 24 নম্বরের কোশ্চেন হচ্ছে আগ্নেয় পর্বত কাকে বলে? উত্তর হবে আগ্নেয়গিরির থেকে অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই প্রভৃতি আগ্নেয় পদার্থ বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিদিকে জমা হয়ে তিনকোনা শঙ্কু আকৃতির এক প্রকার পর্বত সৃষ্টি করে। একে আগ্নেয় পর্বত বলা হয়। যেমন ইটালির ভিসুসিয়াস, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, আফ্রিকার কিলিমাজারো প্রভৃতি। নেক্সট কোশ্চেন বলছে কোন পর্বতকে কেন সঞ্চয়জাত পর্বত বলা হয়? উত্তর লিখব আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই প্রভৃতি আগ্নেয় পদার্থ বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারপাশে জমা হয়ে আগ্নেয় পর্বত গঠন করে। আগ্নেয় পর্বত সঞ্চয়ের ফলে আগ্নেয় পদার্থ সঞ্চয়ের ফলে গঠিত হওয়ার কারণেই আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে 27 নম্বরের কোশ্চেন আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলো হলো এই পর্বতের উচ্চতা বেশি হয় এবং চারপাশে ঢাল খুব খাড়া হয়। দুই হচ্ছে এই পর্বত শুধুমাত্র আগ্নেয় শিলা দ্বারা গঠিত হয়। তিন হচ্ছে লাভা সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। এই পর্বতে এক বা একাধিক জ্বালামুখ অবস্থান করে। নেক্সট কোশ্চেন বলছে পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার কারণ কি? উত্তর হচ্ছে পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার কারণগুলো হলো এক হচ্ছে পার্বত্য অঞ্চল খাড়া হওয়ার কারণে সেখানে বাড়িঘর নির্মাণে এবং যাতায়াত করতে অসুবিধা হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পার্বত্য অঞ্চলে বন্ধুর ভূপ্রকৃতির জন্য রাস্তাঘাটের সংখ্যা খুব কম, ফলে পরিবহন ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে গড়ে ওঠেনি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পর্বতের খাড়া ঢালে সব জায়গায় চাষবাস করা সম্ভব হয় না। তাছাড়া বন্ধুর ভূপ্রকৃতির জন্য পার্বত্য অঞ্চলে কোনো ভারী শিল্প গড়ে ওঠেনি, ফলে মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রে অসুবিধা হয়। এ কারণেও এখানে জনবসতি কম। মানুষের জীবনে পর্বতের প্রভাব লেখো। নেক্সট কোশ্চেন। তাহলে মানুষের জীবনে পর্বতের প্রভাবগুলি হলো এক লিখবে যে উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয়েছে। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়, যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর উৎপত্তি হয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়, যেমন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পর্বত বিরাট প্রাচীরের মতো অবস্থান করে অত্যাধিক উষ্ণ বা অত্যাধিক শীতল বায়ু প্রবাহকে আটকাতে সক্ষম হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পার্বত্য অঞ্চলে খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। 5 হচ্ছে পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। এছাড়া পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা হয়। পরের পয়েন্ট হচ্ছে পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য ও আরামদায়ক আবহাওয়ার জন্য পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, যেমন দার্জিলিং, সিমলা প্রভৃতি। নেক্সট কোশ্চেন বলছে মালভূমি কাকে বলে? উত্তর হবে সমুদ্র সমতল থেকে 300 মিটারের বেশি উঁচু, চারপাশে খাড়া ঢালযুক্ত এবং প্রায় সমতল বা সামান্য তরঙ্গায়িত উপরিভাগযুক্ত টেবিলের মতো দেখতে বিস্তীর্ণ ভূভাগকে মালভূমি বলে। নেক্সট কোশ্চেন মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? উত্তর হবে মালভূমির উপরিভাগ প্রায় সমতল হলেও চারপাশ খাড়া ঢালযুক্ত। এর ফলে মালভূমিকে দেখতে অনেকটা টেবিলের মতো লাগে। এই কারণে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে ভারতের বৃহত্তম ও উচ্চতম মালভূমির নাম লেখো। উত্তর হবে ভারতের বৃহত্তম মালভূমি হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি আর উচ্চতম হচ্ছে লাদাখ মালভূমি। নেক্সট কোশ্চেন বলছে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? কি বলবো যে প্রায় চারদিকেই মালভূমি দ্বারা বেষ্টিত হয়ে যে মালভূমির সৃষ্টি হয়েছে তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে, যেমন তিব্বত মালভূমি।
নেক্সট কোশ্চেন বলছে যে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতবেষ্টিত মালভূমি কোনটি? উত্তর হচ্ছে তিব্বত মালভূমি। নেক্সট কোশ্চেন বলছে তিব্বত মালভূমি কোন দুটি পর্বতের মাঝখানে অবস্থান করছে? উত্তর হচ্ছে হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে। নেক্সট কোশ্চেন হচ্ছে লাভা ঘটিত মালভূমি কাকে বলে? উত্তর লিখব আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে নির্গত আগ্নেয় পদার্থ বা লাভা ভূপৃষ্ঠে অনেক দূর ছড়িয়ে পড়ে যে মালভূমির সৃষ্টি করেছে তাকে লাভা গঠিত মালভূমি বলে। যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি, উত্তর আমেরিকা কলম্বিয়া মালভূমি, আফ্রিকার ইথিওপিয়া মালভূমি। নেক্সট কোশ্চেন বলছে মহাদেশীয় মালভূমি কাকে বলে? উত্তর হবে মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে সকল মালভূমির সৃষ্টি হয়েছে অবস্থান করছে তাদেরকে মহাদেশীয় মালভূমি বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? উত্তর হবে নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে যে মালভূমির সৃষ্টি হয় তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। যেমন ভারতের ছোটনাগপুর মালভূমি। নেক্সট পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন মালভূমির অংশ? উত্তর হবে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ছোটনাগপুর মালভূমির অংশ। পরের প্রশ্ন বলছে পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি কোনটি? এর উচ্চতা কত? তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হচ্ছে পামির মালভূমি, উচ্চতা হচ্ছে 4873 মিটার। নেক্সট কোশ্চেন কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? উত্তর হবে পামির মালভূমিকে। পরের প্রশ্ন বলছে মানুষের জীবনে মালভূমির গুরুত্ব লেখো। তাহলে মালভূমি অঞ্চল, তাহলে এবার পয়েন্ট করে নেব যে মানুষের জীবনে মালভূমির গুরুত্বগুলি হলো, দিয়ে 1 নম্বর লিখব মালভূমি অঞ্চল সাধারণত কয়লা, লোহা, তামা, নিকেল, চুনাপাথর, অভ্র প্রভৃতি মূল্যবান খনিজ সম্পদে পূর্ণ। এগুলির অর্থনৈতিক গুরুত্ব খুব বেশি। নেক্সট পয়েন্ট হচ্ছে শিল্প গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় কাঁচামাল খুব সহজেই এখানে পাওয়া যায় বলে বিভিন্ন প্রকার শিল্প এখানে গড়ে উঠেছে, যেমন লৌহ ইস্পাত শিল্প, কার্পাস শিল্প, বয়ন শিল্প প্রভৃতি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুর ভূপ্রকৃতির জন্য মালভূমি অঞ্চলের নদীগুলো খরস্রোতা হয়, ফলে সহজেই জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। নেক্সট কোশ্চেন বলছে মালভূমি অঞ্চলে উৎপন্ন স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর পরিমাণে মূল্যবান বনজ সম্পদ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলছে সমভূমি কাকে বলে? উত্তর লিখব সাধারণত 300 মিটারের কম উচ্চতা বিশিষ্ট সমতল বা সামান্য ঢেউ খেলানো বিস্তীর্ণ ভূভাগকে সমভূমি বলা হয়। নেক্সট কোশ্চেন পলি গঠিত সমভূমি কাকে বলে? উত্তর হবে নদী, সমুদ্র বা হ্রদের পলি দীর্ঘদিন ধরে দুপাশে সঞ্চয়ের ফলে যে সমভূমির সৃষ্টি হয় তাকে পলি গঠিত সমভূমি বলে। যেমন ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি, চীনের ইয়াংসিকিয়াং নদী অববাহিকা সমভূমি প্রভৃতি। নেক্সট কোশ্চেন হচ্ছে লাভা সমভূমি কাকে বলে? উত্তর লিখব আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লাভা সমভূমি বলে, যেমন আইসল্যান্ড সমভূমি। নেক্সট কোশ্চেন লোয়েস সমভূমি কাকে বলে? উত্তর হচ্ছে মরুভূমি অঞ্চলের বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয়েছে তাকে লোয়েস সমভূমি বলে, যেমন গোবি মরুভূমির বালিকণা দ্বারা চীনের হোয়াংহো অববাহিকার সমভূমির সৃষ্টি হয়েছে। নেক্সট কোশ্চেন বলছে লোয়েস শব্দের অর্থ কী? উত্তর লিখব লোয়েস শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্ম পলি। নেক্সট কোশ্চেন পৃথিবীর বেশিরভাগ সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? উত্তর হবে নদীর পলি সঞ্চয়ের ফলে পৃথিবীর বেশিরভাগ সমভূমির সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন বলছে ভারতের দাক্ষিণাত্যের উত্তর অংশে কী সমভূমি দেখা যায়? উত্তর হবে লাভা সমভূমি দেখা যায়। নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি। নেক্সট কোশ্চেন বলছে কোন ভূমিরূপ অঞ্চলে সর্বাধিক জনঘনত্ব দেখা যায়? উত্তর হচ্ছে সমভূমি অঞ্চলে। তাহলে তোমাদের 4th চ্যাপ্টারের ভূমিরূপে যত কোশ্চেন ছিল প্রতিটা কোশ্চেনই কিন্তু আমি লাইন ভিত্তিক প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করে দিয়েছি। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই কিন্তু প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি। তো চলো এখানেই শেষ করছি।